তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 এবং CC5 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে CC4 পেপার ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা 1, এই পেপারের সাজেশান দেখো। মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে দণ্ডনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই প্রশ্নগুলো কোনোভাবেই তোমরা বাদ দেবে না, এগুলো একদম ভালো করে দেখে যাবে, অবশ্যই তোমরা কমন পরীক্ষায় পাবে। পরের প্রশ্ন আছে যে মধ্যযুগে ভারতের মধ্যযুগে রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিত আলোচনা করো। এবং এই 4টি প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া এক্সট্রা কিছু প্রশ্ন রাখা হয়েছে সাজেশানে, সেগুলো দেখো কি আছে। মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও জিয়াউদ্দিন বারাউনির অবদান আলোচনা করো। তারপরে আছে সমন্বয়বাদ বলতে কি বোঝো, এর প্রসারে কবিরের অবদান আলোচনা করো। তারপরে আছে বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা। আর আছে প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল পার্থক্য নিরূপণ করো। এবার মডিউল 2 থেকে যেগুলো আছে দেখো। মডিউল 2 থেকে আছে প্রথম প্রশ্ন আছে যে জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ধারণা বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা, মত প্রকাশের স্বাধীনতা এবং সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা। প্রথম 4টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া আছে রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা ব্যাখ্যা করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। তারপরে রাজা রামমোহন রায়কে কেন ভারতের উদারবাদের অগ্রদূত বলা হয়। তারপরে আছে মডিউল 1 থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছিল, তবে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তোমরা চাইলে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস পারচেস করতে পারো। তবে এই প্রশ্নের উত্তরগুলো যাদের কাছে যথাযথভাবে লেখা আছে তোমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার নেই। যাদের কাছে ভালো করে গোছানো কিছু নোটস নেই বা বইপত্র নেই, তোমরা কিন্তু এই পরীক্ষার সময় স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, কারণ খুব গুছিয়ে খুব সুন্দর করে লেখা আছে যাতে তোমরা কম সময়ের মধ্যে তৈরি হতে পারো। তবে আবারও বললাম, যাদের কাছে প্রশ্নের উত্তর আছে তোমাদের জন্য নয়, তোমরা সাজেশান দেখো, যে প্রশ্নগুলো বলছি এগুলো দেখো, এগুলো করলেই হবে। এবার মডিউল 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন আছে কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত সপ্তাঙ্গ তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে যে ভারতীয় রাষ্ট্রচিন্তায় সমন্বয়বাদের নীতি সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন মধ্যযুগের রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ভাবনা, বারাউনি আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা। এগুলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে। এবং মডিউল 2 থেকে দেখো। প্রথম প্রশ্ন জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাবনার ওপর টিকা, সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান, রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা, এবং বাকিগুলো তোমরা একটু দেখে নাও। এগুলো হচ্ছে এবার CC5 যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপর আছে। এই পেপারটা একটু শক্ত আছে, তোমাদের একটু ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। এই পেপারে দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে কি করবে। প্রথম প্রশ্ন সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা শুধু এটুকুও আসতে পারে যে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে কি বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে তা বিশ্লেষণ করো। তারপরে আছে শাসন বা গভর্নেন্স বলতে কি বোঝো। 1990-এর দশকের পর থেকে এর
বিবর্তন ও মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে উন্নয়ন প্রশাসনের ধারণা আলোচনা করো। তুলনামূলক প্রশাসনের সঙ্গে এর পার্থক্য, মানে উন্নয়ন প্রশাসন এবং তুলনামূলক প্রশাসনের পার্থক্য। তারপরে আছে কি, তারপরে দেখো নিউ পাবলিক ম্যানেজমেন্ট মানে নব জনব্যবস্থাপনা ধারণার বিকাশ ও মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো, এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। বাকি প্রশ্নগুলো একটু দেখো, আমি স্টার দেওয়া প্রশ্নগুলো বলছি, সব এই প্রশ্নটা ভালো করে করবো। 8 দাগের প্রশ্ন, প্রশাসনে জনপ্রশাসনের রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজনের বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। খুব ভালো করে দেখে যাবে। এবার মডিউল 2 থেকে দেখো আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের দৃষ্টিভঙ্গি। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পর্যায়গুলি আলোচনা করো। তারপরে আছে দেখো জননীতির তত্ত্বে মডেলের গুরুত্ব কী, জননীতি প্রণয়নের প্রধান মডেলগুলি আলোচনা করো। তারপরে প্রশাসনের জবাবদিহিতা বলতে কি বোঝো, এর বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে প্রশাসনিক প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশাসনের সমন্বয় সাধন কেন প্রয়োজন, এটি অর্জনের উপায়গুলি কী কী। পরে বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এবার 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আদেশের ঐক্য কাকে বলে। তারপরের প্রশ্ন আছে নিয়ন্ত্রণের পরিধি বা সীমা বলতে কি বোঝো, লাইন ও স্টাফ সংস্থার মধ্যে পার্থক্য, জনপ্রশাসনের প্রকৃতি পরিধি সংক্ষেপে আলোচনা করো। মিনব্রুক সম্মেলনের গুরুত্ব, কর্তৃত্ব ক্ষমতার পার্থক্য, সরকারি প্রশাসন বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্য। তারপর মডিউল 2 থেকে প্রশাসনে নেতৃত্বের ভূমিকা, আমলাতন্ত্র লৌহ খাঁচা ওয়েবারের তত্ত্ব অনুসারে আলোচনা করো, বা আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের ধারণা লেখো। এইভাবে প্রশ্ন আসতে পারে। জননীতি বাস্তবায়ন প্রক্রিয়ার প্রধান বাধাসমূহ কী কী। তারপরে হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ মডেলের বৈশিষ্ট্য লেখো। তারপরে হচ্ছে পরিবেশ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কী। বাকি হচ্ছে এই দুটো প্রশ্ন। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।